হ্যালো ফ্রেন্ডস, বর্ষা যাই যাই করে এখনো না গেলেও শীতের আগমনে সুর বেজে গেছে। তাই যে সমস্ত উদ্যান বন্ধুরা শীতকালীন মরশুমে ফুল গাছ লাগিয়ে থাকেন তাদের মাটি তৈরির কাজটা এখনই শুরু করে দিতে হবে। আর এজন্য আজকের এই এপিসোডে আমরা গাঁদা ফুল সহ শীতকালীন অন্যান্য ফুল যেমন চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদির মাটি তৈরি, সার প্রয়োগের সময়সূচি ইত্যাদি থেকে সমগ্র মরশুম জুড়ে যে পরিচর্যা তার একটা পূর্ণাঙ্গ আলোচনা করতে যাচ্ছি। তাই আশা করি এই 5টা মিনিট আপনাদের কাছে খুব কার্যকরী হয়ে উঠবে। তাহলে শুরু করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে বেল আইকনটা প্রেস করে রাখুন। প্রথমে আমরা দেখে নেব মাটি তৈরি। মাটি তৈরির জন্য পুরো অক্টোবর মাসটাই পাওয়া যাবে। যারা টবে চাষ করেন তাদের জন্য প্রতি লিটার মাটি তৈরি করতে এখানে একটা সঠিক মিশ্রণ দেওয়ার চেষ্টা করেছি। প্রতি লিটার মাটির জন্য উপাদান: মাটি 1 লিটার, সাধারণত দোআঁশ মাটি যার pH 6 থেকে 7-এর মধ্যে হবে। কম্পোস্ট প্রতি লিটার মাটির জন্য 100 থেকে 150 গ্রাম, এটা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। গোবর সার প্রতি লিটার মাটির জন্য 50 থেকে 100 গ্রাম, এটা মাটির উর্বরতা বৃদ্ধি করবে। তবে শুষ্ক গোবর ভালোভাবে গুঁড়িয়ে নিয়ে ব্যবহার করতে হবে। টাটকা গোবর সরাসরি ব্যবহার করা বিপজ্জনক। এই ব্যাপারে গোবর সারের বিস্তারিত এপিসোডে আলোচনা করব। হিউমিক অ্যাসিড প্রতি লিটার মাটির জন্য 1 থেকে 2 গ্রাম, এটা মাটির পুষ্টি ধারণ ক্ষমতার বৃদ্ধি করার জন্য। এনপিকে সার 10-20-10 প্রতি লিটার মাটির জন্য 5 থেকে 10 গ্রাম। আর যদি সম্ভব হয় তাহলে ভুট্টার দানা 5 থেকে 10 গ্রাম প্রতি লিটার হিসাবে নিয়ে মিক্সিতে শুধুমাত্র একবার ঘুরিয়ে নিতে হবে, যাতে একেবারে মিহি না হয়ে যায়। এবার ওটা মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এটা মাটির স্থিতিশীলতা এবং পরিকাঠামো উন্নয়ন করার জন্য ভীষণভাবে কার্যকরী। এবার মিক্সিং। প্রথমে মাটিটা ভালোভাবে ছোট দানায় গুঁড়িয়ে নিয়ে চেলে নিতে হবে। হয়ে গেলে সব উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই মাটি তৈরি। এবার গাঁদা ফুলের বীজ রোপণ করার জন্য সরাসরি এই মিশ্রণ ব্যবহার করা যাবে। আর যদি চারা সংগ্রহ করা হয় বাইরের থেকে তাহলেও সরাসরি এই মাটিতে বসানো যাবে। তবে সেক্ষেত্রে মাটি প্রস্তুতি অক্টোবরের শেষের দিকে করলেও চলবে। এটা বলার কারণ যে মাটি তৈরির পর 2-3 দিনের বেশি যেন রেখে দেওয়া না হয়। এবার যারা মাটিতে গাছ লাগান তাদের জন্য মাটি প্রস্তুতি সময়টা অক্টোবরের শেষ থেকেই ধরলাম, নভেম্বরের প্রথম সপ্তাহ মধ্যে। গোবর সার এবং ভার্মি কম্পোস্ট দুটো মিলিয়ে 10 থেকে 12 কেজি প্রতি বর্গমিটার জমিতে মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে অজৈব সার ডিএপি প্রতি বর্গমিটারে 20 থেকে 30 গ্রাম প্রয়োগ করা যেতে পারে। এটা গাছের শিকড়ের দ্রুত বৃদ্ধির জন্য ফসফরাস সরবরাহ করতে পারবে। অবশ্যই এটাও মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েই মাটি প্রস্তুত করতে হবে, মানে মাটির ওপরে ছিটিয়ে দিলে হবে না। এবার চারা রোপণ সময় নভেম্বর মাস। পটে অথবা উঠানে যেখানেই গাছ লাগানো হোক, প্রতিটা গাছ লাগানোর জন্য যে গর্ত করা হয়েছে সেখানে গাছ পিছু 10 থেকে 15 গ্রাম হাড়ের গুঁড়ো মিশিয়ে দিতে হবে। এতে গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়ক হবে। রোপণ হলো, এরপর রোপণের পর থেকে প্রতি 15 থেকে 20 দিন অন্তর 10 গ্রাম এনপিকে 10-26-26 প্রতি গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এটা গাছের প্রাথমিক বৃদ্ধি এবং শিকড়ের শক্তিশালীকরণের জন্য প্রয়োজনীয়। তবে সারটা জলে গুলে প্রয়োগ করলে ভালো হয়। এবার পরবর্তী পরিচর্যা ডিসেম্বর টু ফেব্রুয়ারি। প্রথমে বলি জৈব সার। ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট চা প্রতি 15 দিন অন্তর গোড়ায় প্রয়োগ করা উচিত। এটা গাছকে ধীরে ধীরে পুষ্টি সরবরাহ করবে এবং শীতকালে মাটি আর্দ্র রাখবে। তবে সরাসরি ভার্মি কম্পোস্ট না ব্যবহার করে কম্পোস্ট চা ব্যবহারে রেজাল্ট কিছুটা ভালো হয়। কম্পোস্ট চা তৈরির পদ্ধতি এর পরের এপিসোডে কম্পোস্টের বিস্তারিত আলোচনায় থাকছে। গোমূত্র প্রতি মাসে একবার গোমূত্র প্রতি 2 লিটার জলে 1 কাপ হিসাবে মিশিয়ে নিয়ে গাছের পাতা ফলিয়া স্প্রে করা যেতে পারে। এটা পাতা ও ফুলের বৃদ্ধি ত্বরান্বিত করবে আর গাছকে শক্তিশালী রাখবে। তবে এটা না পাওয়া গেলে 6 মাস থেকে 1 বছরের পুরনো গোবর অথবা ঘুঁটে জলে 1 রাত ভিজিয়ে নিয়ে সেই জল দিয়েও কাজ চালানো যেতে পারে। এরপর অজৈব সার প্রতি 15 দিনে একবার পটাশিয়াম নাইট্রেট 5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছের ওপর স্প্রে করতে হবে। এটা ফুল ফোটানোর জন্য খুবই উপকারী এবং ফুলের রং উজ্জ্বল করবে। সুপার ফসফেট প্রতি মাসে একবার গাছের গোড়ায় 3 থেকে 5 গ্রাম জলে গুলে প্রয়োগ করলে শিকড়ের বৃদ্ধি এবং ফুলের সংখ্যা বাড়বে। এবার ফুলের সময় সার প্রয়োগ জানুয়ারি টু ফেব্রুয়ারি। জৈব সার গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেমন এর আগে দেওয়া হচ্ছিল তেমনি। আর অজৈব সার এবারে এনপিকে 19-19-19 প্রতি 15 দিনে
একবার 10 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে নিয়ে স্প্রে করতে হবে। ফুল ফোটানোর সময় গাছের পুষ্টির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, সেইটা পূরণ করতে এই সার সহায়ক হবে। এরপর আসছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। প্রতি 15 দিন অন্তর 5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে নিয়ে গাছের উপর স্প্রে করলে ফুলের সংখ্যা এবং ফুলের আকার বাড়াতে সহায়তা করবে। এবার আসি তার পরের পদক্ষেপ, রোগবালাই নিয়ন্ত্রণ ও সুরক্ষা সমগ্র শীতকাল জুড়েই। জৈব পদ্ধতি, নিম তেল প্রতি 15 দিন প্রতি লিটার জলে 5 মিলি মিশিয়ে গাছের উপর স্প্রে করতে হবে। এটা কীটপতঙ্গ থেকে রক্ষা করবে আর গাছকে রোগমুক্ত রাখবে। এর সাথে সিউইড লিকুইড দিন 20 অন্তর প্রতি লিটার জলে 6 থেকে 8 মিলি মিশিয়ে নিয়ে প্রতিটা গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে। সেই সঙ্গে মাটিতে নিকোটক্স ডি অর্থাৎ তামাক পাতার গুঁড়ো নিয়মিত ব্যবহার করলে মাটিতে পিঁপড়ে বা এই ধরনের পোকামাকড়ের উপদ্রব বন্ধ থাকবে। এখন এর পরেও যদি রোগবালাইয়ের আক্রমণ হবে বলে মনে হয় তাহলে ইন্ডাক্লোপ্রিড সোভাটা জাতীয় ইনসেকটিসাইড ব্যবহার করা যেতে পারে। আর রোগ আক্রমণ হলে বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের পেস্টিসাইড, ইনসেকটিসাইড রয়েছে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। এবার আসি সার প্রয়োগের জন্য বিশেষ কিছু পরামর্শ। সার প্রয়োগের সময় সার প্রয়োগ এবং নিম তেল, সিউইড লিকুইড ইত্যাদি পেস্টিসাইড সংক্রান্ত যা কিছুই স্প্রে করা হোক না কেন সেটা সকাল অথবা সন্ধ্যায় প্রয়োগ করুন, যাতে সূর্যের আলো সারের কার্যকারিতা নষ্ট না করে। আবার সিউইড লিকুইড সূর্যের আলোতে গাছে স্প্রে করলে গাছের পাতা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনাও থাকে। জল দেওয়া, সার প্রয়োগের পরে গাছকে জল দিতে হবে যদি সারটা জলে গুলে না দেওয়া হয়। এবার আসছি ভারসাম্য বজায়। গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, শীতকালীন এইসব ফুল গাছের জন্য জৈব এবং অজৈব সার দুটোই প্রয়োজনীয়, তবে মাত্রা নিয়ন্ত্রণে রাখলে ভালো হয়। অতিরিক্ত সার গাছের ওপর চাপ সৃষ্টি করে। সারের নির্ঘণ্ট বলার সময় বলা হয়েছে জৈব সার এবং অজৈব সার দুটোই প্রয়োগ করার কথা। তার কারণ জৈব সার ধীরে ধীরে মাটিতে পুষ্টি যোগ করে, যেখানে অজৈব সার খুব দ্রুত পুষ্টি সরবরাহ করে। তাই অল্প পরিমাণে উভয় ধরনের সারই প্রয়োগ করা যেতে পারে, তবে খুব বেশি না দিয়ে ভারসাম্য রাখাটা জরুরি। গাছের সাইজ, পটে না খোলা জায়গায় কোথায় বসানো হয়েছে, এই সমস্ত বিষয় মাথায় রেখে পরিমাণের তারতম্য করে নেওয়া জরুরি। উদাহরণস্বরূপ মাটিতে জৈব সার যেমন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেওয়া যাবে, আবার প্রয়োজন মতো অজৈব সার পাতায় স্প্রে করা যাবে। কিন্তু যদি দু রকমের সার একই সাথে পাতা স্প্রে অথবা একই সাথে মাটিতে প্রয়োগ করা হয় তাতে সমস্যা তৈরি হতে পারে। তাই এই ক্ষেত্রে এক সপ্তাহে জৈব সার, পরের সপ্তাহে অজৈব সার দেওয়া যেতে পারে। এতে গাছ অতিরিক্ত পুষ্টির শক পাবে না এবং সারগুলো ধীরে ধীরে কাজ করতে পারবে। আর একটা ব্যাপার মাথায় রাখা খুব জরুরি, জৈব সার বেশি, অজৈব সার কম। যদি সম্ভব হয় জৈব সারকে বেশি গুরুত্ব দিন, কারণ এটা মাটির গুণাগুণ ভালো রাখে। অজৈব সার বিশেষ প্রয়োজনের সময়ই ব্যবহার করার দরকার, যেমন ফুল ফোটানোর আগে বা গাছের বৃদ্ধির সময়ে, তাও সেটা নির্দিষ্ট পরিমাণে। কারণ অজৈব সার মাত্রাতিরিক্ত প্রয়োগ করলে মাটি ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়ে। তাই সঠিক ভারসাম্য বজায় রেখে জৈব ও অজৈব সার ব্যবহার করলে গাছটা দীর্ঘমেয়াদে ভালো ফল দেবে। তাহলে আজকের মতো এইটুকুই। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।